ফাইনালি আপনাদের সামনে হাজির হলাম মালয়েশিয়ার একটি তুমুল জনপ্রিয় হাইস্ট সিরিজ নিয়ে, যার নাম ওয়ান সেন্ট থিফ অথবা বলতে পারি এক পয়সার চোর। সিরিজটি এতই দুর্দান্ত যে আমি আগেই সেটির তেমন স্পয়লার দিতে চাই না, শুধু এতটুকুই বলতে চাই যে একবার ভেবে দেখুন, আপনি যদি এই দেশের অথবা পৃথিবীর সকল ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট থেকে 1 পয়সা করে চুরি করলেও আপনি আজ কি পরিমাণ কোটিপতি হয়ে যেতেন। হ্যাঁ, আজকের সিরিজে ইমান নামের এই চোর এবং হ্যাকার পৃথিবীর সকল ব্যাংকের সিকিউরিটি সিস্টেমকে বুড়ো আঙুল দেখিয়ে সেটিই করে দেখিয়েছে। দুর্ধর্ষ সব চুরির মাস্টার প্ল্যান, মাথা নষ্ট করা হ্যাকিং ও প্রতিটি থ্রিল এবং সাসপেন্সে ভরপুর এই সিরিজটি আপনার রাতের ঘুম হারাম করে দেবে। সিরিজটি কিন্তু মালয়েশিয়ান দুর্ধর্ষ ডাকাত আমান শাহের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনার উপর নির্মিত। এই সিরিজের প্রথম সিজনে 8টি এপিসোড রয়েছে। এই পর্বে আমি প্রথম এবং দ্বিতীয় এপিসোড এক্সপ্লেন করেছি, তো চলুন এবার মূল গল্পে প্রবেশ করি। প্রথম এপিসোডের শুরুতে আমরা ইমান নামের একটি ছেলেকে দেখতে পাই, যে হাসপাতালের বেডে চোখ বন্ধ করে শুয়েছিল। এরপর সিন শিফট হয়ে বিনটেন নামের একটি ব্যাংকে চলে আসে। সেখানে আমরা দেখতে পাই ইমান ওই ব্যাংকে যায়। সে আসলে এই ব্যাংকে এসেছে চুরি করার উদ্দেশ্যে। সে ব্যাংকে ঢুকেই সিকিউরিটি গার্ডের গলায় চাকু ধরে আর তার বন্দুকটি নিয়ে শূন্যে ফায়ার করে। এতে ব্যাংকে উপস্থিত থাকা সকল স্টাফ কাস্টমাররা ভয় পেয়ে যায় আর চিৎকার করা শুরু করে। ইমান সবাইকে নিচু হয়ে বসতে বলে, কিন্তু এক লেডি ব্যাংক স্টাফ যার নাম ক্যাক, সে চুপিসারে অ্যালার্মের বেল প্রেস করার চেষ্টা করছিল। তবে ইমান সেটা দেখে ফেলে। সে দ্রুত ক্যাকের কাছে যায় আর তার দিকে বন্দুক তাক করে বেল প্রেস করতে মানা করে। তখন ক্যাক ইমানের নাম ধরে ডাকে। এখানে এটা স্পষ্ট হয় ক্যাক ও ইমান একে অপরকে ভালো করেই চেনে। তখনই সিকিউরিটি গার্ড সেখানে এসে উপস্থিত হয় আর সে ইমানের উপর ফায়ার করা শুরু করে। ইমান নিজেকে বাঁচাতে কাউন্টারের নিচে বসে পড়ে। একটু পরে ফায়ারিং থেমে যায়, কারণ সিকিউরিটি গার্ডের বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছিল। সেই বন্দুকে লোড করতে গেলে সেই সুযোগে ইমান তার উপর বন্দুক তাক করে। আর এখান থেকেই এই সিরিজ ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা এই বিনট্যাং ব্যাংক দেখতে পাই, যেখানের ক্যাশ কাউন্টারে বসে ইমান কাজ করছিল। আসলে ইমান এই ব্যাংকের একজন স্টাফ, আর সে এখানে 2 বছর ধরে কাজ করছে, কিন্তু সে এখনো কোনো প্রমোশন পায়নি। ইমানকে ক্যাশ ডিলিং, অ্যাকাউন্ট খোলা এবং পরিচালনা করা এই ধরনের কাজ দেওয়া হতো, কিন্তু তার স্যালারি ছিল মাত্র 2000 টাকা। এর কারণ হলো তার গ্র্যাজুয়েশনের কোনো ডিগ্রি ছিল না। একদিন এক বৃদ্ধা মহিলা ব্যাংকে আসে। তার কাছে 1 সেন্টের অনেকগুলো কয়েন ছিল, আর সে এতগুলো কয়েন তার অ্যাকাউন্টে ডিপোজিট করতে এসেছিল। ইমান তাকে বলে এখানে কয়েন ডিপোজিট করা হয় না। তখন এই বৃদ্ধা মহিলা রেগে যায় আর ইমানকে বকাবকি করতে থাকে। ইমান বলে কোনো ব্যাংকই এমন পাগল নয় যে এতগুলো কয়েন গণনা করে নিজেদের সময় নষ্ট করবে। তখন সেখানে ব্যাংকের ম্যানেজার রিডজা চলে আসে, আর বৃদ্ধা মহিলাও যেন একটা সুযোগ পেয়ে যায়। সে ইমানের নামে ব্যাংক ম্যানেজারের কাছে কমপ্লেন করে। তা শুনে রিডজা ইমানের উপর রাগান্বিত হয় আর তাকে বকাবকি শুরু করে এবং এই বৃদ্ধার কাছে ক্ষমা চাইতে বলে। এসব দেখে ইমানের খুব খারাপ লাগছিল। অনিচ্ছা সত্ত্বেও সে ওই বৃদ্ধার কাছে ক্ষমা চায়। এরপর আমরা দেখতে পাই লাঞ্চের সময় ইমান খাবার নিয়ে ইন্টন নামের এক মেয়ের কাছে যায়। ইন্টন আসলে ইমানের ছোটবেলার বন্ধু। সে এই ব্যাংকের সাইবার সিকিউরিটি হেড পোস্টে জব করে। ইমান তার কেবিনের কাছে গেলে দেখতে পায় সেখানে তাদের অফিসের বস আইরিন দাঁড়িয়েছিল। সে ইন্টনের উপর চিৎকার করছিল, কারণ তাদের ব্যাংকের অনলাইন সার্ভার কয়েক ঘন্টা ধরে ডাউন হয়ে আছে। কিন্তু ইন্টনের কাছে এই বিষয়ে কোনো সমাধান ছিল না। ইন্টন প্রচণ্ড টেনশনে ছিল। এতক্ষণ ইমান বাইরে দাঁড়িয়ে সবকিছুই লক্ষ্য করছিল। সে ইন্টনের কেবিনের কাছে গিয়ে তাকে খাবার খেতে যাওয়ার জন্য বলে। আসলে ইমান মনে মনে ইন্টনকে খুব পছন্দ করত, কিন্তু কখনো তাকে বলতে পারেনি। সে ইন্টনের সঙ্গে সময় কাটাতে পছন্দ করত, তাই রোজ লাঞ্চের সময় তার কেবিনের কাছে চলে আসত। এরপর ইমান খাবার নিয়ে ইন্টনের কেবিনে গেলে ইন্টন তাকে সমস্যার কথা খুলে বলে যে তার কম্পিউটারে র্যানসমওয়্যার নামক একটা ভাইরাস অ্যাটাক করেছে। আসলে কেউ তার সার্ভারে হ্যাক করে নিয়েছে, আর সেই সঙ্গে ওয়ার্নিং লেটার পাঠিয়েছে, যেখানে লেখা ছিল 2.5টার মধ্যে 30 মিলিয়ন বিটকয়েন দিতে হবে, না হলে সে সবাইকে বলে দিবে বিনটন ব্যাংকের সিস্টেম যে কোনো সময় হ্যাক হতে পারে, যা কাস্টমারদের জন্য খুবই রিস্কি ছিল। ওই হ্যাকার ইন্টনকে নিজের নাম বলেছিল ডিজিটাল কার্মা। ইন্টন ইমানকে আরও বলে যে এই হ্যাকার ওই গত মাসে অন্য একটি ব্যাংকে ঠিক একইভাবে হ্যাক করেছিল, আর সেই ব্যাংক নিজেদের ডেটা পুনরায় ফিরে পেতে হ্যাকারকে 20 মিলিয়ন দিয়েছিল। ইন্টন অবশ্য কম্পিউটারে অ্যান্টিম্যালওয়্যার চালু করে দিয়েছিল, কিন্তু তাতেও হ্যাকারের ভাইরাস ডিটেক্ট হয় না। এজন্যই সে এত চিন্তিত হয়ে পড়েছিল। ইমান এটা ভালো করেই জানত যে
কোনো ম্যালওয়্যার কোড আগে থেকেই জানা গেলে সেটা খুব সহজেই ডিটেক্ট করে নষ্ট করে ফেলা সম্ভব। ইমান ইন্টনের কম্পিউটার সিস্টেম দেখে বুঝতে পারে হ্যাকার সেই কোড নিশ্চয়ই কোনো নর্মাল ফাইল আকারে পাঠিয়েছে। ওদিকে 2:30 বাজতে আর কয়েক মিনিট বাকি ছিল, সুতরাং যত দ্রুত সম্ভব ইমানকে এই কাজটি শেষ করতে হবে। তো সে প্রথমেই মডিফিকেশন অপশন রিমুভ করে ফেলে। এরপরে র্যানসমওয়্যারের এনক্রিপ্টেড খুঁজে বের করে সেটাকে ডিক্রিপ্ট করে ফেলে। আর কিছু সময়ের মধ্যেই সিস্টেমের সব ডেটা ফিরে আসে এবং ইন্টন সিস্টেমের অ্যাক্সেস আবার ফিরে পায়। র্যানসমওয়্যার নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের পোর্টাল আপনা আপনি লগ আউট হয়ে যায়। ইমান ব্যাংকের সিস্টেম হ্যাক হওয়া থেকে বাঁচিয়ে নেয়, আর তা না হলে আজকে সে তার জব হারিয়ে ফেলত। ইন্টন ভীষণ খুশি হয়। এরপর দুজনে ব্যাংকের ছাদে গিয়ে লাঞ্চ করে নেয়। সন্ধ্যায় ইমান ব্যাংক থেকে বাড়ি ফিরে আসে, কিন্তু হঠাৎই তার পেট ব্যথা শুরু হয় আর সে দৌড়াতে দৌড়াতে ফ্ল্যাটে চলে যায়। ফ্ল্যাটে ঢুকেই সে অনেকগুলো বক্স দেখতে পায়, কিন্তু সেসবে পাত্তা না দিয়ে সে দ্রুত ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে সে তার বাবাকে বক্সের ব্যাপারে জিজ্ঞেস করে। তার বাবা বলে ওই বক্সগুলোতে ব্ল্যাক কিউমিন পিলস আছে। আসলে ব্ল্যাক কিউমিন পিলস পেটের অসুখ এবং বডির ইমিউন সিস্টেম ঠিক রাখার জন্য খাওয়া হয়। ইমানের তখন মনে পড়ে সে তার বাবাকে ফ্ল্যাটের ভাড়া দেওয়ার জন্য টাকা দিয়েছিল, তার মানে সে ওই টাকা দিয়েই এসব মেডিসিন কিনেছে। সে তার বাবার উপর প্রচণ্ড রেগে যায় আর তাকে অনেক কথা শোনায়। এরপর নিজের রুমে ফিরে আসে। সে একা একা বসে ভাবছিল, যখন সে কলেজে পড়াশোনা করত তখন সে কলেজের সার্ভার হ্যাক করেছিল, এজন্যই তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। না হলে সেও আজ সবার মতো গ্র্যাজুয়েট হতো। আর এখানে আমরা জানতে পারি ইমান আসলে একজন হ্যাকার, আর হ্যাকিংয়ের সব রকম জ্ঞান তার রয়েছে। কিছু সময় কেটে যাওয়ার পর ইমান নিজের ল্যাপটপ চালাতে থাকে। হঠাৎই সে একটা আওয়াজ শুনতে পায়, আর রুম থেকে বের হয়ে দেখতে পায় তার বাবা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। ইমান প্রচণ্ড ঘাবড়ে যায়। সে দ্রুত তার বাবাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর জানায় তার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, তবে তিনি এখন ঠিক আছেন, কিন্তু তাকে বাইপাস সার্জারি করাতে হবে, যা যথেষ্ট ব্যয়বহুল। ডক্টর বলে যদি সরকারি হাসপাতালেই সার্জারি করানো হয় তাহলে কিছুটা কম টাকা লাগবে, কিন্তু সরকারি হাসপাতালে সার্জারি করাতে হলে কমপক্ষে 2 থেকে 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে। আর তার বাবার কাছে এতটা সময় নেই। যত দ্রুত সম্ভব তাকে একজন স্পেশালিস্ট দেখাতে হবে। তবে প্রাইভেট হসপিটালে সার্জারি করালে প্রায় 60,000 টাকা লাগবে। আর তাছাড়া হাসপাতালের আলাদা বিল তো আছেই। এসব শুনে ইমান বেশ ভেঙে পড়ে, কারণ তার কাছে এত পরিমাণ টাকা নেই। কিভাবে এত টাকা ম্যানেজ করবে তা ভেবেই তার মাথায় কাজ করছিল না। এই পুরোটা সময় ইন্টন ইমানের সঙ্গেই ছিল। সে ইমানকে ভরসা দেয় তার চিন্তা করার দরকার নেই। সে ব্যাংক থেকে লোন নিয়ে তার বাবার চিকিৎসা করাতে সাহায্য করবে। পরের দিন ইমান নিজেও লোনের জন্য ব্যাংক ম্যানেজারের কাছে আসে। ম্যানেজার ইমানের বাবার অবস্থা শুনে দুঃখ প্রকাশ করে, কিন্তু সে কোনোভাবেই লোন দিতে পারবে না, কারণ ইমানের জব এখনও কন্ট্রাক্ট ক্যাটাগরি লিস্টে রয়েছে। তাকে পার্মানেন্ট করা হয়নি কারণ তার গ্র্যাজুয়েশন ডিগ্রি ছিল না। কিন্তু ইমান বলে আমার চাকরির তো 2 বছর হয়ে গিয়েছে, তাহলে কেন আমাকে পার্মানেন্ট করা হলো না? তখন ম্যানেজার বলে কাস্টমারদের সঙ্গে তোমার ব্যবহার খুব একটা ভালো নয়, এজন্যই তোমাকে পার্মানেন্ট করা হয়নি। ইমান বুঝতে পারে তার ব্যাংক থেকে সে কোনো প্রকার লোন নিতে পারবে না। সে তার ব্যাংক থেকে সোজা তার বাবার কাছে চলে আসে। বাবার পাশে বসে কিছু একটা ভাবতে থাকে। তখনই ইন্টর্ন সেখানে আসে আর তাকে বলে আমার লোন অ্যাপ্লিকেশনও অ্যাপ্রুভ হয়নি, তবে ইন্টর্নের কাছে জমানো 30,000 টাকা ছিল, আর সেটা সে ইমানকে দিয়ে দেয়। কিন্তু ইমান তার টাকা নিতে অস্বীকার করে। এবার ইমান তার বাবার চিকিৎসা কিভাবে করাবে তা নিয়ে প্রচণ্ড টেনশন করতে থাকে। হসপিটাল থেকে ইমান বাড়ি ফিরে আসে। সে যখন দরজা খোলার জন্য চাবি বের করছিল তখন পেছনে থেকে কেউ ডেকে ওঠে। সে পেছনে ফিরে দেখে 2 জন লোক দাঁড়িয়ে আছে, আর তাদের মধ্যে একজন রড দিয়ে তার মাথায় আঘাত করে। এতে ইমান অজ্ঞান হয়ে যায়। ওই 2 জন লোক তাকে সিকিউরিট একটা জায়গায় নিয়ে চেয়ারে বসিয়ে দেয়। তখনও সে অজ্ঞান ছিল। তার জ্ঞান ফিরলে সেখানে দেওয়ান নামের এক লোক আসে। সে ইমানকে বলে তোমার বাবা বিজনেস করার জন্য আমার থেকে 30,000 টাকা লোন নিয়েছিল। তখন ইমানের সেই বক্সগুলোর কথা মনে পড়ে। ওই বক্সগুলো তার বাবা ধারের টাকায় কিনেছিল, কিন্তু ইমান তাকে ভুল বুঝেছিল। ইমান তাকে 2 দিনের সময় দেয়, যদি এর মধ্যে সে টাকা ব্যাক না করে তাহলে তারা ইমানকে মেরে ফেলবে। এরপর তাকে ছেড়ে দেয়। পরের দিনে ইমান ব্যাংকে আসে। সে শুধু ভাবছিল কিভাবে তার বাবার চিকিৎসা করাবে, আর তার সঙ্গে এখন তো ধারের টাকা পরিশোধ করার চিন্তাও মাথায় এসে জড়ো হলো, কিন্তু তার হাতে কোনোই টাকা পয়সা নেই। ইমান ব্যাংকে গিয়ে একটি ছেলেকে দেখতে পায় যার নাম অ্যাশ। তার সঙ্গে ব্যাংকের অন্যান্য কর্মীরাও ছিল। অ্যাশ ইমানের কাছে এসে তার সঙ্গে পরিচিত হয়। ইন্টন বলে অ্যাশ তার নিউ অ্যাসিস্ট্যান্ট। অ্যাশ চলে গেলে ইন্টন ইমানের মাথার আঘাত সম্পর্কে জিজ্ঞেস করে।
তখন ইমান বলে তার ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, দরজায় ধাক্কা লেগে সে মাথায় আঘাত পেয়েছে। ইমান নিজের ডেস্কে বসে কাজ করছিল। আজকেও সেই বৃদ্ধা মহিলা এসেছে। টেনশন আর আঘাতের কারণে ইমানের শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। আর তখনই ওই বৃদ্ধা তার পাসবুক ইমানকে দেখিয়ে বলে তার অ্যাকাউন্ট থেকে কিছুদিন ধরে টাকা কেটে নেওয়া হচ্ছে, কখনো 1 সেন্ট অথবা কখনো 2 সেন্ট বা 3 সেন্ট। এত কম টাকা কাটা হলেও সাধারণ মানুষ তেমন পাত্তা দেয় না, কিন্তু ওই বৃদ্ধা এর জন্যই ইমানের সঙ্গে লড়াই করতে চলে এসেছে। একে তো তার শরীর খারাপ, তার উপরই বৃদ্ধার উৎপাত। সব মিলিয়ে ইমানের অবস্থা খুব খারাপ ছিল। তার মন চাচ্ছিল এই বৃদ্ধাকে কিছু কথা শুনিয়ে দিতে, কিন্তু ম্যানেজার তখন কাছেই দাঁড়িয়েছিল। তাই সে কোনো মিসবিহেভ না করে বৃদ্ধার পাসবুকটি দেখতে থাকে। সে দেখে কেবলমাত্র 1 সেন্ট কাটা হয়েছে, কিন্তু এটা দেখে ইমানের মাথায় এক আইডিয়া চলে আসে। সে তো এরকমভাবে এর আগে কখনো ভেবে দেখেনি। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই সন্ধ্যায় ইমান বাড়ি ফিরে আসে। সে এসেই ল্যাপটপ নিয়ে বসে পড়ে। সে জানত হ্যাকার কোনো কম্পিউটার হ্যাক করার জন্য প্রথমে একটা মেইল পাঠায়, আর তাতে একটা ফাইল বা লিঙ্ক অ্যাটাচ করে দেয়, যেটা ওপেন করলেই সিস্টেম হ্যাক হয়ে যায় আর কম্পিউটারে অ্যাক্সেস হ্যাকারের হাতে চলে যায়। যে কোনো জায়গায় থেকে সে ওই কম্পিউটার নিজের মতো করে চালাতে পারে। ল্যাপটপের সামনে বসে ইমান একটা হিসাব কষে। তার পিতার চিকিৎসার জন্য প্রায় 60,000 টাকা আর পাওনাদার পাবে 30,000 টাকা, যার কারণে সব মিলে এখন তার 90,000 টাকা দরকার। এবার সে বিন্টন ব্যাংকের ডিটেলস বের করে। ব্যাংকে 55 লাখ কাস্টমার রয়েছে। সে যদি সবার অ্যাকাউন্ট থেকে 1 পয়সা করেও কেটে নেয়, কারো কিছু যায় আসবে না, কেউ জানতেও পারবে না। তার অ্যাকাউন্টে 95,000 টাকা জমা হয়ে যাবে। এবার ইমান ল্যাপটপে এক ধরনের ম্যালওয়্যার অর্থাৎ ভাইরাস তৈরি করে, যেটা সে খুব সাধারণ একটা ফাইলের মতো অ্যাটাচ করে দেয়। আর সেই ফাইলের নাম বিনট্যাং অ্যাকাউন্ট ওপেনিং অ্যাপ্লিকেশন ফর্ম রাখে। এরপর ইমান ব্যাংক থেকে অসুস্থতার জন্য 1 দিনের ছুটি নেয়, যেন কারো কোনো ধরনের সন্দেহ না হয়। এবার সে ফেক মেইল জেনারেটর দিয়ে একটা ফেক মেইল তৈরি করে, আর সেই মেইল থেকে ব্যাংকে ওই ভাইরাসযুক্ত ফাইল সেন্ড করে দেয়। কারণ যখন কোনো স্টাফ ওই ফাইল ওপেন করবে, ব্যাংকের সমস্ত ডিটেলস ও অ্যাক্সেস তার কাছে চলে আসবে। আর ঠিক সেরকমই ঘটে। ম্যানেজার অফিসে এসে ইমানের পাঠানো মেইল চেক করে আর ওই ফাইল ওপেন করে। যখনই ম্যানেজার ফাইল ওপেন করে, তখনই ইমান ব্যাংকের সব অ্যাক্সেস পেয়ে যায়। কারণ ম্যানেজারের কম্পিউটারে ব্যাংকের সমস্ত সার্ভার যুক্ত ছিল, অর্থাৎ সব ডিটেলস ম্যানেজারের কম্পিউটারেই ছিল। আর ইমানের তৈরি ভাইরাস ম্যানেজারের পিসির মাধ্যমে ব্যাংকের অন্য সব কম্পিউটারে ছড়িয়ে পড়ে। কিন্তু ইমানের টার্গেট ছিল সেই ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেটিভ কম্পিউটার, যেন সেটার সাহায্যে সে ব্যাংকের সেন্ট্রাল সিস্টেমকে হ্যাক করতে পারে। ইমান জানত ভাইরাস অ্যাডমিন পিসিতে পৌঁছে গেলেই পিসি হ্যাং হয়ে যাবে, আর সেটা ঠিক করতে ইন্টার্নকে ডাকা হবে। ইন্টার্ন পিসি ঠিক করার জন্য আবার নতুন করে আইডি পাসওয়ার্ড সেট করবে, আর ইমান সেই আইডি পাসওয়ার্ড জেনে যাবে এবং এর সাহায্যে সে সেন্ট্রাল সার্ভারে ঢুকতে পারবে। প্রতিটি ব্যাংকে একটা সার্ভার রুম থাকে, যেখানে ব্যাংক এবং কাস্টমারদের লেনদেনের সব ডেটা মজুদ থাকে এবং সেখান থেকে সবকিছু অপারেট করা হয়। এবার ইমান 55 লাখ অ্যাকাউন্ট থেকে 1 পয়সা সার্ভিস চার্জ হিসেবে কাটতে থাকে। এভাবে সে 95,000 টাকা কেটে ব্যাংকের কালেকশন অ্যাকাউন্টে জমা করে দেয়। এরপর ইমান ব্যাংক অ্যাকাউন্টে এমন একটা অ্যাকাউন্ট খুঁজতে থাকে যেটা তেমন একটা ব্যবহার করা হয়নি, আর সে গুন্ডো এন্টারপ্রাইজেস নামের এমন একটি অ্যাকাউন্ট খুঁজেও পেয়ে যায়। এই অ্যাকাউন্টটি প্রায় 10 বছর ধরে ইনঅ্যাক্টিভ রয়েছে। ইমান এই গুন্ডো এন্টারপ্রাইজ অ্যাকাউন্টে 95,000 টাকা ট্রান্সফার করে দেয়, আর এই টাকায় ইমানের বর্তমান সব সমস্যা দূর হয়ে যাবে তা ভেবেই ইমান ভীষণ খুশি ছিল। এমন সময় দরজায় সে কারো ধাক্কা দেওয়ার আওয়াজ শুনতে পায়। আসলে ওরা পাওনাদার দেওয়ানের লোক ছিল। সেই 30,000 টাকা ব্যাক নেওয়ার জন্যই ওরা এসেছে। ইমান বুঝতে পারে যে আসলে দরজার ওপাশে কে এসেছে, এজন্য সে আর দরজা খুলে দেখে না। ওদের হাত থেকে বাঁচার জন্য ল্যাপটপ সঙ্গে নিয়ে সে বেলকনি দিয়ে পালাতে থাকে। ইমান দরজা খুলছে না দেখে ওই লোকগুলো দরজা খুলে ঘরে প্রবেশ করে, আর তারা ইমানকে পালাতে দেখে ফেলে। ওই লোকগুলো ইমানের পিছু নেয়, আর ইমান বেলকনি দিয়ে দৌড়ে নিচে নেমে ওর বাইকের কাছে যায়। কিন্তু বাইকের কাছে গিয়ে মনে পড়ে সে তার চাবি রুমেই ফেলে এসেছে। তাই সে ওভাবেই দৌড়াতে থাকে, আর লোকগুলো পিছু পিছু আসছিল। সে দৌড়াতে দৌড়াতে একটা কারে উঠে পড়ে এবং ড্রাইভারকে বলে বিনট্যাং ব্যাংকে নিয়ে যেতে। ড্রাইভার তাকে বলে এটা কোনো ট্যাক্সি নয়, এটা ক্যাব। ইমান আসলে ট্যাক্সি ভেবেছিল, কিন্তু ক্যাবে যেতে হলে আগে মোবাইল অ্যাপে ক্যাব বুক করতে হবে। তখন সে উপায় না পেয়ে কিছু টাকা তাড়াতাড়ি ড্রাইভারকে দিয়ে ক্যাবটি স্টার্ট করতে বলে, কারণ ততক্ষণে দেওয়ানের লোক কাছাকাছি চলে এসেছিল। ড্রাইভার ওদের লক্ষ্য করে ক্যাব চালানো শুরু করে দেয়। ইমান পিছনে লক্ষ্য করে দেখে ওই লোকগুলো বাইক নিয়ে তখনও পিছু পিছু আসছিল।
আর তাই ড্রাইভারও দ্রুত গাড়ি চালাতে থাকে। কিন্তু এখন ইমানের মাথায় অন্য চিন্তা, সে কিভাবে ব্যাংক থেকে ৯৫,০০০ টাকা উইথড্র করবে। কারণ সে যদি নিজের অ্যাকাউন্ট থেকে এই টাকা উইথড্র করে তাহলে ধরা পড়ে যাবে। আবার এটিএম থেকেও তোলা সম্ভব নয়, কারণ সেখানে লিমিট সেট করা থাকে। তাই এখন তাকে ব্যাংকে গিয়েই সে গুন্ডো এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট থেকে ক্যাশ টাকা উইথড্র করতে হবে। এবার ইমান নিজের ল্যাপটপ বের করে আর গুন্ডো এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট থেকে একটা মেইল বিনট্যাং ব্যাংকের অন্য একটি শাখায় সেন্ড করে। মেইলে সে ব্যাংককে জানায় গুন্ডো এন্টারপ্রাইজের পক্ষ থেকে একজন এমপ্লয় ক্যাশ টাকা উইথড্র করতে ব্যাংকে যাবে। এরপর ইমান ম্যানেজারকে কল করে বলে সেই গুন্ডো এন্টারপ্রাইজের একজন এমপ্লয়, আর তাকে একটা ফেক নেম জানিয়ে দেয় আর জানায় সেই এন্টারপ্রাইজের মালিক তাকে ক্যাশ টাকা তুলতে ব্যাংকে পাঠিয়েছে। এরপর ইমান ওই লোকগুলোর চোখ ফাঁকি দিয়ে কোনোভাবে ব্যাংকে পৌঁছে যায়। ব্যাংকে গিয়ে সে ম্যানেজারের কাছে যায়। ম্যানেজার মেইল পেয়েই ৯৫,০০০ টাকা উইথড্র করে রেখেছিল। ইমান তাকে বলে সেই একটু আগে এই টাকা উইথড্রর জন্য তাকে ফোন করেছিল। ম্যানেজার তখন তাকে আইডি কার্ড দেখাতে বলে। ইমান তাকে বলে তাড়াহুড়ো করে সেই আইডি কার্ড নিয়ে আসতে ভুলে গিয়েছে, কিন্তু তার মোবাইলে সেই আইডি কার্ডের ছবি আছে। সে ম্যানেজারকে ছবি দেখায়। ইমান চালাকি করে আগেই ম্যানেজারকে বলা সেই ফেক নামের আইডি কার্ড বানিয়ে রেখেছিল। আইডি দেখে ম্যানেজার ইমানকে টাকা দিয়ে দেয়। ইমান ব্যাংক থেকে বের হয়ে দেওয়ানের লোকগুলোকে দেখতে পায়। ওরা ক্যাব ড্রাইভারের সাথে ঝগড়া করছিল এটা জানার জন্য যে সে ইমানকে কোথায় নামিয়ে দিয়েছে। এরপর ইমান ওই লোকগুলোকে ৩০,০০০ টাকা দিয়ে দেয় আর ওরা সেখান থেকে টাকাগুলো নিয়ে চলে যায়। ইমান এবার যেন একটু শান্তিতে নিঃশ্বাস নিচ্ছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই বাকি টাকা দিয়ে ইমান তার বাবার বাইপাস সার্জারি কমপ্লিট করায়। এবার ইমান পুরো আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাংকে কাজ করা শুরু করে। বেশ আনন্দ নিয়ে সে তার কাজ করছিল। সে আজও আগের মতোই লাঞ্চ করার জন্য খাবার নিয়ে ইন্টনের কেবিনের দিকে যাচ্ছিল। তখন সে বাইরে থেকে দেখতে পায় ইন্টনের কেবিনে আগে থেকেই তার অ্যাসিস্ট্যান্ট এসে উপস্থিত ছিল। ইন্টন ও অ্যাশ আড্ডা দিতে দিতে কফি খাচ্ছিল। এটা দেখে ইমান কিছু না বলেই সেখান থেকে চলে যায়। ব্যাংকের কাজ শেষ করে ইমান তার বাবাকে দেখতে হসপিটালে যায়। তার বাবার সার্জারি বেশ ভালোভাবে সম্পূর্ণ হয়েছিল। সে তার বাবার পাশে দাঁড়িয়ে ভাবছিল আসলে সে যা করেছে তা অন্যায় করেছে, কিন্তু নিজের বাবার জীবন বাঁচানোর জন্য এটা ছাড়া তার কাছে অন্য আর কোনো উপায় ছিল না। এবার দৃশ্য চলে যায় ব্যাংক ম্যানেজার রিটজার কাছে। সে খুবই ক্ষতবিক্ষত অবস্থায় ছিল আর মাটিতে বসে কারো কাছে নিজের জীবনটা ভিক্ষা চাইছিল। তার মাথায় পিস্তল তাক করা ছিল। রিটজা কান্না করতে করতে নিজের জীবন ভিক্ষা চাইছিল আর বলছিল যে সে এরকম ভুল আর করবে না। কিন্তু ওই লোকটা তার কোনো কথা শোনে না, তাকে সেখানে শ্যুট করে দেয়। ম্যানেজারের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়, কিন্তু যে লোকটা তাকে খুন করলো তার চেহারা দেখানো হয় না। কিন্তু লোকটা কেন ব্যাংক ম্যানেজারকে খুন করলো এবং সেই লোকটা কে, এই রহস্য আমাদেরকে ছুঁড়ে দিয়ে এখানেই প্রথম এপিসোড শেষ হয়। দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইমান ব্যাংকের সার্ভার রুমে দাঁড়িয়ে রয়েছে আর সে কয়েন গণনা করার সাউন্ড পাচ্ছে। সে যখন আওয়াজ অনুসরণ করে সামনে এগিয়ে যায় আর সে নিজেকেই সেখানে দেখতে পায়। সে দেখে সে নিজেই ফ্লোরে বসে অনেকগুলো কয়েন নিজের পেটের মধ্যে ঢুকাচ্ছিল আর তার ওই প্রতিবিম্ব তাকে বলে তুমি ব্যাংক থেকে প্রয়োজনের চেয়ে বেশি টাকা চুরি করে ফেলেছ। এসব দৃশ্য দেখে এবং কথা শুনে ইমান ভয় পেয়ে যায়। তখনই সে জেগে ওঠে, অর্থাৎ এতক্ষণ সে ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিল। ওই সময় সে তার বাবার সাথে হসপিটালে ছিল। এরপর আইরিন ইন্টন ও অ্যাশকে নিজের কেবিনে ডেকে আনে। ইন্টন তাকে জানায় ডিজিটাল কার্মা নামের এক ভাইরাস তাদের সার্ভার সিস্টেমকে অ্যাটাক করেছিল, কিন্তু এখন সবকিছু ঠিক আছে আর দ্বিতীয়বার এমনটা হবে না, কারণ সে অ্যান্টিভাইরাস আপডেট করেছে। তখন অ্যাশ তাকে বলে এই ব্যাপারটা পুলিশকে জানানো দরকার ছিল, ব্যাংকের ডেটা একটুর জন্য হ্যাক হয়নি। তবে আইরিন বলে তারা এই ব্যাপারটা বাইরের কাউকে জানাতে পারবে না, কারণ এতে ব্যাংকে কাস্টমার আসা কমে যাবে, মানুষ এই ব্যাংকের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। এমনও হতে পারে কাস্টমার প্যানিক হয়ে গিয়ে এই ব্যাংক থেকে নিজেদের অ্যাকাউন্ট ক্লোজ করে দিতে পারে। অ্যাশ আবার বলেছে গত মাসে এই ডিজিটাল কার্মা হ্যাকারই অন্য একটা ব্যাংক হ্যাক করেছিল আর তাদের সব ডেটা ফিরে পেতে ২০ মিলিয়ন দিতে হয়েছে। এরপর ইন্টন আর অ্যাশ আইরিনের কেবিন থেকে কথা বলতে বলতে বেরিয়ে আসে। তারা খেয়াল করে ব্যাংকের সব স্টাফ একসঙ্গে টিভিতে কোনো নিউজ দেখছিল। তাদের ভীষণ ভীত দেখাচ্ছিল। আসলে টিভিতে ম্যানেজার রিটজার খুনের সংবাদ প্রচার করা হচ্ছিল। গতকাল রাতে তাকে কেউ নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। সবার সঙ্গে দাঁড়িয়ে ইমানও এই নিউজটি দেখছিল। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না রিটজাকে এভাবে হত্যা করা হয়েছে। সবার মতো ইমানও কিছুটা ভয় পেয়েছিল আর সে গতকাল রাতে দেখা স্বপ্নটার কথাও ভাবতে থাকে। তখন সেখানে এসে উপস্থিত হয় ভ্যান নামের একজন সিকিউরিটি অফিসার। সে তার পুরো টিম নিয়ে এসেছে। আগে ভ্যান পুলিশ ডিপার্টমেন্টে ছিল,
বড় বড় মিনিস্টার ও ভিআইপি লোকদের সে প্রোটেকশন দেওয়ার দায়িত্বে থাকত, কিন্তু এখন সে সাধারণ সিকিউরিটি অফিসার। সে সবাইকে বলে তারা এখানে রিডজার মৃত্যুর ইনভেস্টিগেশন করতে এসেছে, আর যতক্ষণ না পর্যন্ত ইনভেস্টিগেশন শেষ হচ্ছে কেউ এখান থেকে যেতে পারবে না। এসব কথা শুনে ইমান ভয় পেয়ে যায়, কারণ কিছুদিন আগেই সে ব্যাংকের সাথে ফ্রড করে টাকা চুরি করেছে। এখন যদি ইনভেস্টিগেশনের সময় তার ওই চুরি ধরা পড়ে যায়, তাহলে রিডজার খুনের দায় তার উপর চলে আসতে পারে। অথচ রিডজার মৃত্যুর সঙ্গে তার কোনো কানেকশন নেই। আর রিডজার কম্পিউটার চেক করা হলে ইমানের মেইলটা সবাই দেখে ফেলবে, যেটাই ওই ম্যালওয়্যার যুক্ত ছিল। সে সহজেই সবার কাছে ধরা পড়ে যাবে। এখন তাকে বাঁচতে হলে ওই মেইলটি ডিলিট করতে হবে, কিন্তু তার ল্যাপটপ তো তার বাড়িতে আছে। এই সময় আর সে ব্যাংক থেকে বের হতেও পারবে না। তবে এখন একটাই রাস্তা রয়েছে, সে যদি কোনোভাবে সার্ভার রুমে যেতে পারে তাহলে ওই মেইলটি ডিলিট করতে সক্ষম হবে। কিন্তু সার্ভার রুমটি বিল্ডিংয়ের ৪র্থ তলায় রয়েছে। সার্ভার রুমে সাধারণত কোনো স্টাফ প্রবেশ করতে পারে না, আর এই রুমে প্রবেশের অ্যাক্সেস কেবলমাত্র ডিপার্টমেন্টের কয়েকজনের কাছে ছিল। এমনকি লিফট কখনো ৪র্থ ফ্লোরে গিয়ে থামবে না। শুধু যাদের কাছে অ্যাক্সেস আছে তাদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে লিফট ৪র্থ ফ্লোরে থামে। সুতরাং বলতে গেলে ইমানের সার্ভার রুমে যাওয়া এক প্রকার অসম্ভব। সবকিছু ভেবে ইমান খুব টেনশনে পড়ে যায়। এর ফলে তার শরীরও খারাপ হয়ে যায় আর বমি হয়। ওয়াশরুমে যখন সে বমি করছিল তখন সেখানে সাইবার সিকিউরিটি টিমের এক এমপ্লয় আসে, যার নাম ছিল শেমত। সে বেসিনের উপর নিজের মোবাইল রেখে ওয়াশরুমে চলে যায়। আসলে তার পেট খারাপ হয়েছিল। সে ওয়াশরুমে যাওয়ার পর তার মোবাইলে একটা কল আসে। তখন ইমানের নজর শেমতের মোবাইলের দিকে পড়ে। মোবাইল হাতে নিয়ে সে দেখে মোবাইলে শেমতের আঙ্গুলের অনেক ছাপ রয়েছে। আর সে যেহেতু সাইবার সিকিউরিটি টিমের এমপ্লয় ছিল, তাই তার কাছে সার্ভার রুমে প্রবেশ করার জন্য অ্যাক্সেস ছিল। ইমান এবার বুদ্ধি খাটিয়ে শেমতের মোবাইলের স্ক্রিন প্রোটেক্টর গ্লাস উঠিয়ে ফেলে, কারণ স্ক্রিন প্রোটেক্টর গ্লাসের উপর শেমতের ফিঙ্গারপ্রিন্ট ছিল। আর ইমান এখন লিফট দিয়ে ৪র্থ ফ্লোরে যেতে পারবে। কিন্তু ইমানের লিফটে যাওয়া নিষেধ ছিল, কারণ সে একজন সাধারণ স্টাফ। এবার সে হাউসকিপিং রুমে গিয়ে হাউসকিপারের পোশাক পরে নিজের শরীর ঢেকে নেয়, আর হাউস ক্লিনিংয়ের জিনিসপত্র নিয়ে লিফটে উঠে যায় এবং ওই স্ক্রিন প্রোটেক্টরটি লিফটের সেন্সর বোর্ডে লাগায়। তখনই একজন লোক মোবাইলে কথা বলতে বলতে এদিকে আসছিল। ইমান ভয় পেয়ে যায়, আর সে দ্রুত স্ক্যান করার চেষ্টা করে, কিন্তু প্রথমবারে সেন্সর বোর্ডে ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করতে পারে না। ইমান স্ক্রিন প্রোটেক্টরে ফুঁ দিয়ে হালকা পরিষ্কার করে আবার সেন্সর বোর্ড লাগিয়ে দেয়। তখন সেন্সর বোর্ড ফিঙ্গারপ্রিন্টটি ক্যাচ করতে পারে এবং লিফট চলতে শুরু করে। উপরে গিয়ে সে প্রথমেই অ্যাডমিন রুমে যায়, কারণ সার্ভার রুমে যেতে হলে সর্বপ্রথম অ্যাক্সেস কার্ড প্রিন্ট করতে হবে। আর তখনই সে ওই কার্ড দিয়ে সার্ভার রুমে প্রবেশ করতে পারবে। আর সব ধরনের অ্যাক্সেস কার্ড অ্যাডমিন রুমেই প্রিন্ট করা হয়। অ্যাডমিন রুমে যেতে হলেও অ্যাক্সেসের দরকার পড়ে, এই জন্য সে আবার ওই স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করে। সেই অ্যাডমিন রুমে ঢুকে সর্বপ্রথম সব সিসিটিভি বন্ধ করে দেয় আর ভিডিও ফুটেজগুলো ডিলিট করে ফেলে, কারণ সে যে ওয়াশরুম থেকে এখানে এসেছে তা রেকর্ড করা হয়েছিল। এজন্যই প্রথমে সে ওইসব ফুটেজ ডিলিট করে 15 মিনিটের জন্য সব সিসিটিভি বন্ধ করে দেয়, যেন সে পরবর্তীতে নিজের কাউন্টারে ফিরে যেতে পারে। অর্থাৎ সব কাজ শেষ করে 15 মিনিটেই তার ফিরে আসতে হবে। 15 মিনিট পর থেকে সব সিসিটিভি চলতে শুরু করবে। আর তাই ইমান নিজের ঘড়িতে টাইমার সেট করে নেয়। এবার সেই সমস্ত স্টাফদের নাম চেক করতে থাকে যাদের সার্ভার রুমে যাওয়ার অ্যাক্সেস ছিল। তখন সেখানে সে অ্যাশের নামও দেখতে পায়। ইমান দ্রুত অ্যাশের অ্যাক্সেস কার্ড ডাউনলোড করে নেয়। এখন যদি কোনো ঝামেলা হয় সমস্ত দোষ অ্যাশের উপর গিয়ে পড়বে। অন্যদিকে অফিসের বস আইরিন তার কেবিনে সাইবার সিকিউরিটি হেডের সঙ্গে আলোচনা করছিল। তখন সেখানে অ্যাশ আর ইন্টনো এসে পৌঁছায়। অ্যাশ আইরিনকে জিজ্ঞাসা করে রিডজার কম্পিউটার এই রুমে কেন নিয়ে আসা হয়েছে। তাদের সবাইকে পুলিশ আসা পর্যন্ত অপেক্ষা করা দরকার ছিল, কিন্তু আইরিন বলে সে নিজেই ওই কম্পিউটার চেক করতে চেয়েছিল, কারণ আইরিন চায় না রিডজার কম্পিউটারে এমন কিছু পাওয়া যাক যাতে ব্যাংকের কাস্টমার প্যানিক হয়ে পড়বে। এরকম হলে ব্যাংকের অনেক লস হয়ে যেতে পারে আর ব্যাংকের রেপুটেশনও নষ্ট হয়ে যাবে। কিন্তু অ্যাশ চাচ্ছিল রিডজার কম্পিউটার যেন সর্বপ্রথম পুলিশই চেক করে, কিন্তু সে তো একজন অ্যাসিস্ট্যান্ট শুধু, তার কথা কেউ শুনবে না। অ্যাশের এমন আচরণে অবশ্য ইন্টনো টেনশনে ছিল, কারণ সে তার জব নিয়ে খুব চিন্তা করত। এর ওই মাঝে ভ্যান মোবাইলে কারোর সঙ্গে কথা বলে। সেই ইন্টনো অ্যাশকে তার সঙ্গে যেতে বলে। অন্যদিকে ইমান কার্ড বের করে অ্যাডমিন রুম থেকে সার্ভার রুমের দিকে যেতে থাকে। তার কাছে এখন 11 মিনিট বাকি আছে। ইমান সার্ভার রুমে লিফটে গিয়ে পৌঁছালে সে বুঝতে পারে কেউ নিচে থেকে উপরের দিকে আসছে, অর্থাৎ লিফটে কেউ রয়েছে। লিফটের দরজা খুললেই ইমান ধরা পড়ে যাবে। লিফট থামলে সাইবার সিকিউরিটির একজন মেয়ে স্টাফ বাইরে আসে।
কিন্তু ততক্ষণে ইমান লিফটের কাছেই এক রুমে লুকিয়ে পড়ে। তবে দরজা লাগানোর শব্দ শুনে ওই মেয়েটি এদিকে আসে, কিন্তু দরজা পর্যন্ত এসেই আবার অন্য রুমে চলে যায়। ইমান যেন একটু নিঃশ্বাস নেয়, এখন অল্পের জন্য সে বেঁচে গিয়েছে। এরপর সে ওই রুম থেকে বের হয়ে আসে। ওদিকে ভ্যান ইন্টন ও অ্যাশকে নিয়ে সিসিটিভি রুমে আসে, কারণ সব সিসিটিভি ক্যামেরা একসঙ্গে বন্ধ হয়ে গিয়েছে, যা একটু আগেই ইমানই করেছিল। ইন্টন ভ্যানকে জানায় সিস্টেম আপগ্রেড হচ্ছে, কিন্তু সাধারণত ব্যাংকের ওয়ার্কিং আওয়ার শেষ হলেই আপগ্রেড হয়। অ্যাশের মনে হচ্ছিল ব্যাংকের সিকিউরিটি সিস্টেম কেউ হ্যাক করে নিয়েছে, কিন্তু ইন্টন বলে এখন হ্যাকার আমার কম্পিউটারটি হ্যাক করতে পারবে না। তারপরও ভ্যান বলে তোমার একবার চেক করে নেওয়া উচিত। তবে ইন্টন বলে সে একটু আগেই ফায়ারওয়াল সিস্টেম আপগ্রেড করেছে, তাই এখন বাইরে থেকে কেউ হ্যাক করার চেষ্টা করলে সে সঙ্গে সঙ্গে সেটা জেনে যাবে। অ্যাশ তারপরও বলে হ্যাকার তো ব্যাংকের যে কেউ হতে পারে যার হ্যাকিং সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে। ওদিকে ইমান চতুর্থ ফ্লোরে পৌঁছে গিয়েছিল। সে অ্যাশের কার্ড ব্যবহার করে সার্ভার রুমে ঢুকে পড়ে। সার্ভার রুমে গিয়ে সে বড় বড় সার্ভার মেশিন দেখতে পায়। এখন তাকে খুঁজে বের করতে হবে যে তার পাঠানো ভাইরাস কোন মেশিনের ভিতরে রয়েছে। এখন তার কাছে কেবল 9 মিনিট সময় ছিল। সে এক এক করে সব মেশিন চেক করছিল। তখন সে এক মেশিনে ওই ফাইলের অ্যাটাচ দেখতে পায়, আর সে জানতে পারে যে কোন মেশিনে ম্যালওয়্যার ভাইরাস রয়েছে। তারপর সে ওই ভাইরাস ডিলিট করতে থাকে। এরপর ইন্টনের মোবাইলে উপরমহল থেকে একটা কল আসে। তাকে জানানো হয় কেউ অ্যাডমিন বিল্ডিংয়ে গিয়ে সেখানে ফায়ারওয়ালের আপগ্রেড করছে। এটা শুনে ওরা তাড়াতাড়ি সবাই অ্যাডমিন বিল্ডিংয়ে চলে যায়। সিস্টেম দেখার পর তারা বুঝতে পারে কেউ প্রিন্টার ব্যবহার করেছে, কারণ একটু আগেই ইমান অ্যাশের কার্ড প্রিন্ট করেছে। তখন ভ্যানের মোবাইলে একটা মেসেজ আসে যে কিছুক্ষণ আগেই অ্যাশ সার্ভার রুমে প্রবেশ করেছে, কিন্তু অ্যাশ তো এতক্ষণ তার সঙ্গেই ছিল। ভ্যান তখন অ্যাশকে আইডির ব্যাপারে জিজ্ঞেস করলে অ্যাশ তাকে তার আইডি দেখায়। ভ্যানের কাছে মনে হচ্ছিল এসব অ্যাশই করেছে, তাই তারা অ্যাশকে তাদের হেফাজতে রাখতে চায়। তখন ইন্টন ভ্যানকে বাধা দিয়ে বলে সকাল থেকে অ্যাশ তার সঙ্গে রয়েছে, সে কোথাও যায়নি। এরপর ভ্যান অ্যাডমিন রুমে থাকা সবাইকে বের হতে মানা করে। এটা বলে ভ্যান সার্ভার রুমে চেক করতে চলে যায়। সিস্টেম চেক করার পর ইন্টন জানতে পারে কেউ একটু আগেই অ্যাশের আইডি কার্ড প্রিন্ট করেছে। ইন্টন বলে কেউ তো আছেই যে তাকেও তার পুরো টিমকে ফাঁসাতে চাচ্ছে, আর সে ভালো করেই জানে সার্ভার রুমে অ্যাক্সেস মাত্র কয়েকজন মানুষের কাছে আছে। ওইদিকে ইমান সার্ভারে তার তৈরি করা ম্যালওয়্যারের খোঁজ পেয়েছিল, কিন্তু ততক্ষণে ভ্যান সার্ভার রুমে পৌঁছে যায়। ইমান বুঝতে পেরেছিল সার্ভার রুমে কেউ প্রবেশ করেছে, এজন্যই সে দ্রুত তার ম্যালওয়্যার ভাইরাস ডিলিটের প্রসেসিং শুরু করে, আর সেখানেই লুকিয়ে পড়ে। ভ্যান সার্ভার মেশিনগুলোর পেছনে চেক করতে শুরু করে, কিন্তু ততক্ষণে ইমান সার্ভার রুম থেকে বেরিয়ে পড়ে। তবে ভ্যানও বুঝতে পারে সার্ভার রুম থেকে কেউ পালিয়েছে। সেও বাইরে বেরিয়ে আসে, কিন্তু কাউকেই দেখতে পায় না। ততক্ষণে ইমান সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছে। ভ্যান তার টিমকে কল করে বলে দ্রুত ব্যাংক থেকে বের হওয়ার সব রাস্তা বন্ধ করতে, যেন ব্যাংক থেকে কেউ পালিয়ে যেতে না পারে। ইমান সেই স্ক্রিন প্রোটেক্টরটি হাতে নিয়ে খুব দ্রুত হাউসকিপিং রুমে যেতে থাকে, কিন্তু যাওয়ার সময় তার এক লোকের সঙ্গে ধাক্কা লাগে। ইমান তো লোকটাকে সরি বলে চলেই যাচ্ছিল, কিন্তু লোকটা তাকে দাঁড়াতে বলে। ইমান ভয় পেয়ে যায়, এই বুঝে সে এবার ধরা পড়েই গিয়েছে। কিন্তু লোকটা স্ক্রিন প্রোটেক্টর তুলে ইমানকে দেয়, যেটা তার হাত থেকে নিচে পড়ে গিয়েছিল। এরপর ইমান হাউসকিপিং রুমে গিয়ে দ্রুত তার পোশাকটি চেঞ্জ করে নেয়, আর ঘড়ির দিকে তাকিয়ে দেখে 15 মিনিট শেষ হয়ে গিয়েছে, আর সিসিটিভি চলতে শুরু করে দেয়। কিন্তু ইমান তখন নিজের পোশাক পরে বের হয়ে কাউন্টারের দিকে চলে যায়। যেহেতু সিসিটিভি এখন চলছিল, তাই সে ওয়াশরুমের রাস্তা ব্যবহার করে নিজের কাউন্টারে যায়, যেন সিসিটিভি ফুটেজে এটা দেখে সবাই ভাবে যে এতক্ষণে সে ওয়াশরুমেই ছিল। অন্যদিকে ভ্যান তার টিম নিয়ে ট্রানজ্যাকশন এরিয়াতে পৌঁছায়। টিমের লোকদের বলে প্রতিটি কাউন্টার চেক করতে, কারণ এখানে যে স্টাফ উপস্থিত ছিল হতে পারে সেই সার্ভার রুমে গিয়েছিল। ভ্যান নিজেও চেক করতে থাকে, আর সে ইমানের কাউন্টারের সামনে আসে। তখন ইমান নিচ থেকে কলম হাতে নিয়ে উঠে আর ভ্যানকে বলে কলমটা নিচে পড়ে গিয়েছিল। পরবর্তীতে আমরা দেখি ভ্যান সেমতকে জিজ্ঞাসাবাদ করছিল যে সে কেন সেকেন্ড ফ্লোরে গিয়েছিল। সেমত ভয়ে ভয়ে জবাব দেয় সে কোথাও যায়নি, সে দীর্ঘ সময় ধরে এখানেই রয়েছে। তখন ভ্যান তাকে জিজ্ঞাসা করে যে সে যদি লিফটে না গিয়ে থাকে তাহলে তার ফিঙ্গারপ্রিন্টটি কিভাবে ব্যবহার করা হয়েছে। ভ্যানের সন্দেহ এবার শ্যামতের দিকে, কিন্তু ইন্টন তাকে বাঁচিয়ে নেয়। সে ভ্যানকে বলে সেমত সকাল থেকে এখানেই ছিল, সে কোথাও যায়নি। তবে সেমতের পরে ভ্যানের সন্দেহের লিস্টের তালিকায় এখন ইন্টন ও তার টিম রয়েছে, কারণ ইন্টন ও তার টিমের শুধু ওই সার্ভার রুমে যাওয়ার অনুমতি ছিল। তখন আবার অ্যাশ বলে ওই রুমে যাওয়ার অ্যাক্সেস শুধু ওইখানকার সিকিউরিটি এবং ব্যাংকের কিছু ভাইস প্রেসিডেন্টের কাছে রয়েছে। ভ্যান বলে ভাইস প্রেসিডেন্টের এ সম্পর্কে খুব একটা ধারণা নেই,
তবে ইন্টারনেট টিমের বেশ ভালো ধারণা রয়েছে। অ্যাশ তখন একটা প্রশ্ন করে যে ব্যাংকে কি এমন কেউ আছে যে আসলে শুরু থেকেই হ্যাকিং জানে? অ্যাশের কথা শুনে ইন্টনের ইমানের কথা মনে পড়ে যায়। ইন্টন ভাবে ইমানই তো সেই ব্যক্তি যে তাকে ডিজিটাল কার্মা নামের হ্যাকার থেকে বাঁচিয়েছিল, কিন্তু সে এখানে এই বিষয় নিয়ে কারো সামনে কোনো কথা বলে না। অন্যদিকে কাউন্টারে বসে ইমান ভাবছিল রিডজার মৃত্যুর সঙ্গে তার কোনো যোগসূত্র নেই, এখন সে সম্পূর্ণভাবে সেফ। সে এখন কিছুটা রিল্যাক্স ফিল করে। এরপর ইন্টন ইমামকে নিয়ে বিল্ডিংয়ের ছাদে আসে আর তাকে নিজের ল্যাপটপ দেখায় যে কেউ সার্ভার রুম এবং অ্যাডমিন পিসি হ্যাক করেছে আর অ্যাক্সেস কার্ডের সাহায্যে সার্ভার রুমে প্রবেশও করেছে। ইমান তাকে বলে সে এই সময়গুলোতে কাউন্টারে নিজের ডেস্কেই বসেছিল, সে যদি চায় সিসিটিভি চেক করে দেখতে পারে। ইমান জানত যে সিসিটিভি তখন বন্ধ ছিল, কিন্তু ইমান যে এটা জানে তা ইন্টন জানত না। সেভাবেই ইমান কোনো কিছু করলে নিশ্চয় সিসিটিভি চেক করার কথা বলতো না। ইন্টন ভাবে সে অকারণে তাকে জেরা করছে, তাই সে ইমানের কাছে ক্ষমা চায়। পরের দিনে ইমান তার বাবাকে দেখতে হসপিটালে যায়। সার্জারি হওয়ার পর সে এখন সম্পূর্ণভাবে সুস্থ। বাবার সুস্থতা দেখে ইমানও খুব খুশি ছিল। আর তাছাড়া এখন আর তাকে কোনো কিছু নিয়ে টেনশনে থাকতে হবে না। সেই বাবার সঙ্গে বেশ ভালোই সময় কাটায়। আসার সময় ডক্টর তাকে বলে তার বাবা এখন অনেকটাই সুস্থ, তবে পুরোপুরি সুস্থ হতে এখনও আরও 1 সপ্তাহ থাকতে হবে, এরপরে তাকে রিলিজ করা হবে। কিন্তু ততদিনে বেড চার্জ, মেডিসিন ও অন্যান্য বিষয় মিলিয়ে সর্বমোট 15,000 টাকা বিল আসবে। অর্থাৎ এখন ইমানকে আবারও 15,000 টাকা জোগাড় করতে হবে। নিজের অ্যাকাউন্টে কত টাকা আছে তা চেক করতে এটিএম বুথে যায়, আর তখন জানতে পারে তার অ্যাকাউন্টে কেবলমাত্র 65 টাকা পড়ে আছে। সে প্রচণ্ড টেনশনে পড়ে। তার কাছে তো এখন সেই ম্যালওয়্যার ভাইরাসও নেই যেটাকে কাজে লাগিয়ে সে টাকা আর্ন করতে পারবে। আর এখন তো ব্যাংকে রিডজার মৃত্যুর ইনভেস্টিগেশন চলছে, তাই সে আর নিজের ব্যাংক থেকে টাকাও তুলতে পারবে না। এটিএম বুথ থেকে বের হয়ে সে আবারও এটিএম বুথের দিকে ফিরে তাকায়। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। তখন সে খেয়াল করে এটিএমে 3টি আলাদা আলাদা ব্যাংকের লগো দাগানো ছিল। তা দেখে তার মাথায় একটা আইডিয়া আসে। এই ব্যাংকগুলোর মতো দেশে আরও অনেকগুলো ব্যাংক রয়েছে। সেভাবে তার তৈরি ম্যালওয়্যার যদি তার ব্যাংকে কাজ করে, তাহলে দেশের অন্য সকল ব্যাংকের উপরেও কাজ করবে। অর্থাৎ ইমান এখন অন্য একটা ব্যাংকে চুরি করার কথা ভাবছিল। সে দ্রুত বাড়ি ফিরে আসে আর তার ল্যাপটপ খুলেই সেই আগের মতো নতুন একটা ম্যালওয়্যার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। ইমান জানত প্রতিটি ব্যাংকেই অ্যাডমিন পিসি থাকে যা সার্ভারের সাথে যুক্ত থাকে। যখন তার তৈরি ম্যালওয়্যার কেউ ওপেন করবে, তখন পুরো সিস্টেম হ্যাক হয়ে যাবে। তারা সবকিছু ঠিক করার জন্য আইটি টিমকে খবর দিবে, আর তারা এসে অ্যাডমিন পিসিতে নতুন আইডি পাসওয়ার্ড দিবে, যা ইমান সঙ্গে সঙ্গে জেনে যাবে। এবার ইমান একটা মিন্টারি নামের একটি ব্যাংক টার্গেট করে। এই ব্যাংকে প্রায় 1,20,000 কাস্টমার রয়েছে। যদি সবার অ্যাকাউন্ট থেকে ইমান 1 টাকা করেও কাটে, তাহলে তার 1,20,000 টাকা হবে। এভাবে ইমান সারা দেশের ব্যাংকের খোঁজখবর নিতে থাকে। তখন সে জানতে পারে দেশে সব মিলিয়ে 9টি বড় বড় ব্যাংক রয়েছে, যেখান থেকে সে বিনটেন ব্যাংকে অলরেডি চুরি করেছে। তবে এখনও তার কাছে আরও 8টি ব্যাংক রয়েছে, আর তাতে কাস্টমার রয়েছে প্রায় 8 কোটি। অর্থাৎ সে যদি প্রতিদিন সেখান থেকে 1 পয়সা করেও কাটে, তাহলে সে একদিনেই 8 লাখ টাকা আর্ন করতে পারবে। এসব ভেবেই যেন ইমান শকড হয়ে যায়। সে বুঝতে পারে দ্রুতই সে বড়লোক হতে পারবে। ওদিকে ইন্টন সার্ভার রুমে গিয়ে সমস্ত ডেটা চেক করতে থাকে। তখনই সেখানে অ্যাশ আসে। অ্যাশ তাকে বলে, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। কিন্তু ইন্টন তাকে জানিয়ে দেয়, আমি নিজের কাজ নিজেই করা পছন্দ করি। ইন্টন কোনো কারণে অ্যাশের উপর বিরক্ত। সে সময় ইন্টনের মোবাইলে আইরিনের মেসেজ আসে। সে তাদের দুজনকে নিজের রুমে ডাকছিল। ইন্টন তার বস আইরিনকে বলে সেখান থেকে কোনো ডেটা বা টাকা চুরি হয়নি এবং কোনো ম্যালওয়্যার ভাইরাসও কোথাও নেই, সবকিছু ঠিকঠাকই আছে। তখন আইরিন বলে, এক হ্যাকার যখন এত রিস্ক নিয়ে সার্ভার রুমে গিয়েছে, সে যদি কোনো কিছু চুরি না করবে, তাহলে এত রিস্ক নিয়ে সে ওই রুমে গিয়েছে কেন? ইন্টন বলে, সার্ভার রুমে যে গিয়েছে সেই সিসিটিভি অফ করে দিয়েছিল। এখন সিসিটিভি ফুটেজ ছাড়া তাকে ধরা সম্ভব হবে না। আইরিনের কাছে ইন্টনের এই উত্তর পছন্দ হয় না। সে অ্যাশকে জিজ্ঞাসা করে, ইন্টনের আন্ডারে কাজ করে তোমার কেমন লাগছে? অ্যাশ বলে, ইন্টন অনেক ভালো বস, তার সঙ্গে কাজ করে সে বেশ মজা পাচ্ছে। তখন আইরিন বলে, সবকিছুর দায়িত্ব ইন্টনের উপর থাকার পরেও অফিসে এত কিছু হচ্ছে আর সেটা সে আটকাতে পারছে না। তখন ইন্টন বলে, হ্যাকার ফিজিক্যালি অ্যাটাক করেছে আর ইন্টনের কাজ হলো ইন্টারনাল সিস্টেমকে প্রোটেক্ট করা। যা শুনে আইরিন প্রচণ্ড রেগে যায় আর অ্যাশকেই ডিপার্টমেন্টের হেড বানিয়ে দেয়। মানে এখন থেকে ইন্টন অ্যাশের অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এখন থেকে ইন্টনকে অ্যাশের আন্ডারে কাজ করতে হবে। এটা শুনে ইন্টন ও অ্যাশ দুজনেই শকড ছিল। ইন্টন রেগে ওইখান থেকে চলে যায়।
ইন্টন কেবিনে আসলে সেখানে সেমত তাকে কিছু বলতে আসে। এখন ইন্টন প্রচণ্ড রেগেছিল, তাই তাকে চলে যেতে বলে। কিন্তু সেমত বলে, আমার কিছু দেখানোর আছে। সেমত তার মোবাইল ইন্টনের ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে দেয় আর বলে সিসিটিভি ফুটেজ সে রিকভারি করেছে। তখন সে ইমানকে ওয়াশরুমের ফুটেজে দেখে, যেখানে ইমান ওয়াশরুম থেকে বের হচ্ছিল আর সে সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিল। ফুটেজ দেখে ইন্টন ইমানকে কিছুটা সন্দেহ করে। পরবর্তীতে আমরা দেখতে পাই ইমান তার বাবাকে একটা স্পোর্টস কারে ঘোরাচ্ছিল। এরপর তাকে খুব সুন্দর ফার্নিশড একটা ফ্ল্যাটে নিয়ে যায়। তবে ফ্ল্যাট থেকে সে অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না ইমানের কাছে এত টাকা কিভাবে এসেছে। ইমান তার বাবাকে পুরো ফ্ল্যাট ঘুরিয়ে দেখায়। ইমানের বাবা জিজ্ঞাসা করে এই ঘর আসলে কার। ইমান বলে এটা তাদেরই ঘর। কিন্তু তার বাবা তা শুনে যেন খুশি হতে পারছিল না। তার বাবা তাকে বলে এত টাকা সে কোথায় পেয়েছে। তার বাবার ধারণা ছিল সে হয়তো ড্রাগস বিজনেসের সঙ্গে জড়িয়ে পড়েছে। কিন্তু ইমান তাকে আশ্বস্ত করে বলে এরকম কিছুই হয়নি। এখন আর সে নর্মাল কোনো ওয়ার্কার নয়। তার প্রমোশন হয়ে স্যালারি বেড়েছে এবং সে এখন বড়লোক হয়ে গেছে। যদিও তার বাবা এসব শুনেও শকড ছিল, কিন্তু সে আর এই বিষয়ে কিছুই বলে না। এরপরে বাবা ছেলে মিলে খেতে বসে। টেবিলের উপর হরেক রকমের খাবার। এমন খাবার তারা জীবনে প্রথমবার খাচ্ছে। খাওয়ার সময় হঠাৎ কলিং বেল বেজে ওঠে। ইমান উঠে দরজা খুলে দেয়। দরজা খোলার সঙ্গে সঙ্গে ইমানকে কেউ জোরে লাথি মারে। তখন আমরা দেখি সেখানে দেওয়ান তার লোকজন নিয়ে এসেছে। দেওয়ানকে দেখেই ইমান ও তার বাবা ভয় পেয়ে যায়। দেওয়ান বলে সে জানতে পেরেছে ইমান এখন অনেক বড়লোক হয়ে গিয়েছে আর সে ইমানকে গান পয়েন্টে নেয়। এখানেই স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় আর আমরা পিস্তলের শুটের আওয়াজ শুনতে পাই। আর এখানেই এই সিরিজের দ্বিতীয় এপিসোডটি শেষ হয়। তো সিরিজটি আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর খুব শীঘ্রই আমি পরের এপিসোডগুলো নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।